ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, আমি লিখছি হি টোল্ড, ধরো বললাম আই মি, কি আনসার করবে? আর ধরো লিখলাম হচ্ছে হি সেড টু, এখানেও লিখলাম হচ্ছে আই এবার আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় যে টোলটা কোন পার্ট অফ স্পিচ আর টু কোন পার্ট অফ স্পিচ? স্যার টোলটা ভার্ব আর টুটা প্রিপোজিশন। বেশ, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে প্রেপোজিশন। এবার তোমায় কি শেখানো হয়েছে যে ভার্বের পরে প্রেপোজিশনের পরে উই অলওয়েজ হ্যাভ দি অবজেক্টিভ কেস কামিং, তাই তো? এবার চলে যাও লিস্টে, একবার দেখে নাও যে আই এর ক্ষেত্রে অবজেক্টিভ কেস কি ছিল? মি ছিল। তাহলে সেই লজিক অ্যাপ্লাই করে তুমি এখানেও লিখবে হচ্ছে মি, এখানেও লিখবে হচ্ছে মি। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? বুঝতে পেরেছো না পারবে? হ্যাঁ স্যার। বুঝছো? আচ্ছা, এবারে হচ্ছে বি ভার্ব আর কনজাংশন, এরপরে নর্মালি সাবজেক্টিভ কেস বসে। এইখানে একটা দুর্দান্ত জিনিস শিখিয়ে দিচ্ছি, শোনো। হি and I invited them, আর লিখলাম they invited him and me। ভাই এই জিনিসটা খুব যত্ন করে শিখে রাখো। যদি দেখো ভার্বের আগে বা প্রেপোজিশনের আগে চলে এসছে কনজাংশন, তখন সাবজেক্ট পজিশনে বসে আছে যেহেতু, সেই জন্য সাবজেক্টিভ কেস। সাবজেক্ট পজিশনে বসে আছে যেহেতু, সেই জন্য সাবজেক্টিভ কেস। আর যখন দেখছো যে ভার্বের বা প্রেপোজিশনের পরে চলে গেছে, যদি দেখো ভার্ব আর প্রেপোজিশনের পরে এসে বসে আছে, তখন তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে অবজেক্ট পজিশন, মানে হচ্ছে অবজেক্টিভ কেস। বুঝতে পেরেছো না পারোনি বলো? আমি যদি সেন্টেন্সটাকে ভেঙে লিখি তাহলে কিভাবে লিখবো? they invited him and they invited me। এখন কথা হচ্ছে যে এই যে ইনভাইটেড হিম লেখা আছে, দেখো ভার্বের পরে অবজেক্টিভ কেস, দেখো ভার্বের পরে অবজেক্টিভ কেস, ঠিক বলেছি এ পর্যন্ত? এটাকেই যখন একসঙ্গে লিখেছি আমি তখন এইভাবে লিখে দিয়েছি, দে ইনভাইটেড হিম অ্যান্ড মি। বুঝতে পেরেছো খেলাটা? উভয় ক্ষেত্রে অবজেক্টিভ কেস বসে গেছে। কিন্তু যখন ভার্বের আগে বসছে তখন তো নর্মাল সাবজেক্ট পজিশন, সাবজেক্ট পজিশন মানে হচ্ছে সাবজেক্টিভ কেস, হি অ্যান্ড আই। বোঝা গেছে না যায়নি? স্যার প্রথম বাক্যে
আই অ্যান্ড করা যায়? না, করা যায় না। কেন করা যায় না সেটা আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? করা যায় না, কেন করা যায় না সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, আর এখানে একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের ক্ষেত্রে আমি যেটুকু বলে দিচ্ছি তার বাইরে একদম বেরোনোর চেষ্টা করবে না। একটাই এক্সাম্পল পরীক্ষার সময় কাজে লাগবে। ইট ইজ মি হু ইজ responsible for everything। আচ্ছা, এটা মজা আছে। ইট ইজ মি হু ইজ রেসপন্সিবল ফর এভরিথিং লেখা আছে, খেয়াল করে দেখো এটা কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব। আর বি ভার্বের পরে উই আর সাপোজ টু রাইট সাবজেক্টিভ কেস। তাহলে এখানে মিও হবে না, কি হয়ে যাবে এখানে? আই। চমৎকার। এবারে খেয়াল করে দেখবে সেন্টেন্সের মাঝখানে যখন WH ওয়ার্ড বা দ্যাট বসে যায়, এগুলোকে আমরা বলি হচ্ছে মূলত রিলেটিভ প্রোনাউন। এটা আমি পরে খুব ডিটেলে পড়াবো। রিলেটিভ প্রোনাউন কাকে রেফার করছে? আই কে। আই কে রেফার করছে। তো প্রশ্ন হচ্ছে আই এর সঙ্গে কি কখনো দেখেছো? হবে। হ্যাঁ, সাবাস। এখানে তাহলে ইজটাও ভুল আছে। তাহলে কি হবে? ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল। তাহলে পরীক্ষার সময় কিভাবে মনে রাখবে? যখন এরকম সেন্টেন্স পেয়ে যাবে, প্রথমে আইটাকে সাবজেক্টিভ কেসটাকে ঠিক করে নাও, তারপরে হুটাকে আঙুল দিয়ে ঢেকে নেবে, দিয়ে দেখবে যে এটার সঙ্গে এটা মিলছে কিনা। আই এর সঙ্গে অ্যাম, ইউ এর সঙ্গে আর, হি এর সঙ্গে ইজ, সি এর সঙ্গে ইজ, ভি হলে আর হবে, দে হলে আর হবে। বুঝতে পেরেছো? তখন তুমি ট্রিট করবে হচ্ছে এটা সাবজেক্ট আর এটাকে ভার্ব ট্রিট করবে। And this is important. কোনো ডাউট থাকলে বলো। স্যার ওই আইটা মিটা কেন আই হলো আরেকবার বলে দেবেন? কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস বসে, তাই ইজটা বি ভার্ব, বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস। এই যে সাবজেক্টিভ কেসে কে ছিল? আচ্ছা, সাবজেক্টিভ আই হবে আর অবজেক্টিভ হলে মি হতো। ঠিক আছে। বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ কেস বসে। এটা তোমাদের প্র্যাকটিসের জন্য করে দিলাম। যদি স্টাফ সিলেকশন দাও তাহলে জেনে রাখো এর বাইরে প্রশ্ন আসবে না। যদি স্টাফ সিলেকশন দাও তাহলে জেনে রেখো এর বাইরে প্রশ্ন আসবে না, ঠিক আছে? যদি BCS দাও কাজে লাগবে না খুব একটা, শুধুমাত্র স্টাফ সিলেকশনের জন্যই কাজে লাগবে, সেই জন্য আলাদা করে করিয়ে দেওয়া। লেট হচ্ছে ভার্ব, বিটুইন হচ্ছে, একসাথে লিখে দিই, বিটুইন, লাইক, এক্সেপ্ট এরা সবাই হচ্ছে প্রেপোজিশন। নট অনলি বাট অলসো, তারপরে ধরো ইদার, or, neither, nor, both, and এরা সবাই হচ্ছে কনজাংশন। সাবাস, কনজাংশন। তো আচ্ছা, এবার আমাকে বলো যে ভার্বের পরে তুমি কোন কেস জানো? ভার্বের পরে কোন কেস বসে? সাবজেক্টিভ। অবজেক্টিভ।
কেস। ঠিক করে বলো, কি লেখা আছে? ভার্বের পরে কে বসে? অবজেক্টিভ কেস। হুম। এবার ইউতে দেখে তুমি কনফিউজ হবে, কেন হবে? কারণ ইউ এর ক্ষেত্রে সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস একই রকমের দেখতে হয়, এটা বাচ্চাকে কনফিউজ করার জন্য যথেষ্ট। ইউ এর ক্ষেত্রে যেহেতু সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস একই রকমের দেখতে হয়, বুঝেছো? ইউ এর ক্ষেত্রে যেহেতু সাবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস একই রকমের দেখতে হয়, এতে বাচ্চারা কনফিউজ হয় তাড়াতাড়ি। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তুমি তুমি বুদ্ধিমান বাচ্চা, তুমি ভুল করবে না। কেন ভুল করবে না? তুমি ধরেই নেবে যে ভার্বের পরে যখন লিখেছে তখন ও যাই করুক না কেন ওটাকে অবজেক্টিভ কেসই মিন করেছে। প্রিপোজিশনের পরে যখন লিখেছে তখন ওটাকে অবজেক্টিভ কেসেই লিখেছে। বুঝেছো খেলাটা? কিন্তু কনজাংশনের পরে যখন লিখেছে তখন কোন কেস হবে? কনজাংশনের পরে নর্মালি কে বসে? সাবজেক্টিভ কেস বসে, হ্যাঁ। কনজাংশনের পরে নর্মালি কে বসে? সাবজেক্টিভ কেস বসে। তাই কনজাংশনের পরে যখন লিখেছে তখন সাবজেক্টিভ কেসেই লিখেছে। তাহলে মাথায় রাখবে এর উল্টো দিকে যেটা বসাবে সেটাও যেন অবজেক্টিভ কেসেই থাকে। তো তাহলে এবারে বলো এখানে কি কি লিখতে পারো? স্যার মি হতে পারে, মি হতে পারে, হিম হতে পারে, হর হতে পারে, আস হতে পারে, দেম হতে পারে, সব সেম। কিন্তু এখানে এসে লাস্টেরটাই কি হয়ে যাবে বাচ্চা? আই, হিম। সাবজেক্টিভ কেস তো। হ্যাঁ হ্যাঁ, সি, হি। উই, দে। বুঝতে পেরেছো জিনিসটা? এইবারে এখান থেকে একটা দুর্দান্ত জিনিস শিখিয়ে দিচ্ছি, কোনোদিন যেন ভুল না হয়। ওই সেই একই রকম প্লেসমেন্ট ইস্যু। কেমন প্লেসমেন্ট ইস্যু? বাচ্চাটা ভালো করে দেখে নাও, আশা করি এতক্ষণে বুঝতে পেরে গেছো। এখানে ভার্ব ছিল, যেহেতু ভার্বের পরে বসিয়েছো তুমি সেই জন্য এটাকে অবজেক্টিভ কেস ট্রিট করে এটাকে অবজেক্টিভ কেসই রাখতে হবে। আর যেহেতু ভার্বের সেন্টেন্সের শুরুতে রয়েছে পুরোটা সাবজেক্ট পজিশনে, ফলে এটাকেও সাবজেক্টিভ কেসেই ট্রিট করতে হবে, এটাকেও সাবজেক্টিভ কেসেই ট্রিট করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আলটিমেটলি যেটা ম্যাটার করলো সেটা হচ্ছে প্লেসমেন্ট। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। আচ্ছা,
এতটাই যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে এখানে আমরা প্রথম রুল পার্ট প্রথম ডিসকাস করব। ওই যে একটু আগে কথা হচ্ছিল ঠিক সেটা নিয়েই। এবার কারোর কারোর মনে হচ্ছে যে 1 2 3 মানে কি? 2 মানে হচ্ছে ইউ সিঙ্গুলারিটিতে, এখানে 3 মানে হচ্ছে হিও হতে পারে, সিও হতে পারে, 1 মানে হচ্ছে আই। আর এখানে প্লুরালিটিতে 1 মানে হচ্ছে উই, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে দে। এবারে মাথায় রাখবে, এটা পড়ানোর মানে হচ্ছে এরকম, ইন কেস অফ সিঙ্গুলারিটি, যখন আমরা সিঙ্গুলার থাকছি, জেনারেল নর্মাল ঘটনা যেগুলো, ঠিক আছে, যার মধ্যে কোনো রকম গিল্টের ব্যাপার নেই, কোনো রকম দোষ অপরাধ মেনে নেওয়া, স্বীকার করে নেওয়া, এই সমস্ত যদি কিছু না থেকে থাকে, তাহলে নর্মালি আমরা সবসময় সেকেন্ড পার্সনকে আগে রাখি, তারপরে থার্ড পার্সন, তারপরে থাকে হচ্ছে ফার্স্ট পার্সন। বোঝা গেছে? নর্মালি আমরা সবসময় সেকেন্ড পার্সনকে আগে রাখি, তারপরে থার্ড পার্সন, তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন। ভাই এখানের এক্সাম্পলটা দেখে নাও একবার। এখানে লেখা আছে 1 3 2, মানে প্রথমে ফার্স্ট পার্সন রয়েছে, তারপরে থার্ড পার্সন রয়েছে, তারপরে রয়েছে আর টু ফিনিশ ইট। এর মধ্যে কোনো গিল্টের জায়গা নেই, ইটস এ জেনারেল স্টেটমেন্ট। এমন পরিস্থিতিতে তোমার মাথায় কি আসবে? ফর সিঙ্গুলারিটি তোমরা দেখেই বুঝতে পারছো যে আই হি আছে, আই আছে, এখানে তার আর মধ্যে আছে। সিঙ্গুলারিটি। তো বাবা সিঙ্গুলারিটিতে কেমন দেখতে হয় এটা? প্রথমে 2 হয়, তারপরে 3 হয়, তারপরে 1 হয়। তাহলে 2 3 1। ঠিক আছে। আর তো আরই থাকবে, এটা তো প্লুরাল না, সাবজেক্ট তো প্লুরাল হয়ে গেল। তিনজন আছে মানে প্লুরাল না সাবজেক্ট? এরা হ্যাঁ স্যার। ইন্ডিভিজুয়ালি প্লুরাল নয়, মানে উই লিখিনি আমি, দে লিখিনি, সেই অর্থে প্লুরাল নয়, কিন্তু আছে তো তিনজন, তিনজন তো প্লুরাল হবেই। সেই জন্য সমস্যাটা ভাড়বেন না, সমস্যাটা হচ্ছে whether the statement is a general use or not। বুঝতে পেরেছি কথাটা? মানে পারি হ্যাঁ স্যার। 3 1 মানে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। দেখো সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন। কিন্তু যদি এখানে কনফেশন অফ গিল্ট হয়, কনফেশন অফ গিল্ট মানে হচ্ছে অপরাধ স্বীকার করে নেওয়া, হলো? যদি অপরাধ স্বীকার করে নেওয়া বোঝায় কোনোভাবে, তখন সবসময়তে নিজেকে আগে রাখতে হয়। নিজেকে আগে রাখো, তারপরে 2 3ও করতে পারো, 3 2ও করতে পারো, তোমার যা ইচ্ছা। The order 1 2 3 বা 1 3 2, first, second and third person is also possible when we admit বা confess guilt। ভালো করে বুঝে নাও, যখন আমরা অপরাধ স্বীকার করে নেওয়া বোঝায়।
যদি এরকমটা হয়ে থাকে, অপরাধ স্বীকার করে নেওয়া যদি কোনো শর্তে বোঝায়, তখন 1 2 3 ব্যবহার করবে, 1 2 3 ব্যবহার করবে, বা 1 3 2 ব্যবহার করবে, তোমার ইচ্ছা। হ্যাভ কমিটেড দ্য সিন, কমিটেড দ্য সিন। বুঝতে পেরেছো? প্লুরালিটিটা লিখিনি এই কারণে যে প্লুরালিটিতে উভয় ক্ষেত্রে যেহেতু একই জিনিস হয়, সেই জন্য ওটা লেখার প্রয়োজন পড়ে না আলাদা। হ্যাঁ স্যার। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। বাচ্চারা কারোর ডাউট থাকলে বলো। স্যার আমি 1 2 3 দিয়ে পড়েছিলাম কনফেশন অফ গিল্টে, যে 1 2 1 3 2টা এটা জানতাম না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না স্যার এটা বুঝতে পারলাম না, এই জিনিসটা আমি মানে পড়িনি এর আগে, তাই বললাম। তাহলে আমি ভুল বলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। না ক্ষমা, ওই জন্য না স্যার, বলছে ওটা জানতাম না, সেটাই বললাম। হ্যাঁ, তবে পৃথিবীতে অনেক কিছু জানতে না। যে তোমার তুমি একটা জিনিস ভাবো তো, যে তুমি যদি স্কুল লেভেলে সব জানতে, তাহলে কি আর আমার প্রয়োজন ছিল? তুমি আমার কাছে এসছো কেন? হয় স্কুলের নলেজটা ইনকমপ্লিট ছিল, সেই জন্য। বুঝতে পারলাম? স্কুল যদি তোমাকে আচ্ছা সব হ্যাঁ করে নিত, তাহলে কি ভদ্রমহিলা নিজের চাকরিটা আটকে রাখতো? না, তোমার চাকরি দিত ভদ্রমহিলা, জানতো যে স্কুলের সিস্টেম খুব ভালো, সবাই চাকরি পেয়ে যাবে। স্কুল পড়ায়নি বলে তোমাকে আমার কাছে আসতে হচ্ছে। ঠিক আছে? আমি হচ্ছে মিডল ম্যান, অয়নকর টাইপের আর কি, বুঝলে? মানে সরাসরি পার্থবাবু আর কুন্তলবাবুর মাঝখানে আমি থাকি আর কি। যাই হোক, এখন কথা হচ্ছে এরা বাজারে চলছে বলে নামগুলো বললাম, সিরিয়াসলি আমার কিছু নেই। তো 1 2 3 পর্যন্ত তুমি জানতে, ভালো কথা। এখানে 1 3 2টাও একই রকম, যে কোনো অপরাধ স্বীকার করে নেওয়ায় নিজেকে সবার আগে রাখতে হয়, তারপরে তুমি 2 3 কে রাখো, 3 2 কে রাখো, তোমার ব্যক্তিগত ইচ্ছা, কিচ্ছু আসে যায় না। ঠিক আছে? আদারওয়াইজ সেন্টেন্সের স্ট্রাকচার বেসিকটা একই থাকে। ঠিক আছে? হ্যাঁ স্যার। অসংখ্য ধন্যবাদ। চলো, আচ্ছা, এবারে মাথায় রাখবে কম্প্যারিজন। এটা আমি অ্যাডজেক্টিভের সময় তো পড়াবো, এখানেও আলাদা করে বলে রাখছি। যে কোনো কম্প্যারিজনের সময়তে, হ্যাঁ, কম্প্যারিজন মানে ছেলেবেলায় পড়েছিলে তোমরা, ওই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইরকম কেসে আর কি কি হয় মাথায় রাখবে। সাবজেক্ট 1 and subject 2 must be in the same case of pronoun. বুঝছে? মানে আমাদের মধ্যে অধিকাংশ বাচ্চা এই ইংরেজিটা জেনে বড় হয়েছে যে he is taller than me। তো এখানেই ভুলটা হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। মাথায় রাখবে বাবা, হি যেহেতু তুমি সাবজেক্টিভ কেস থেকে শুরু করেছো, তার মানে এটা এখানে ইকুয়েটেড হবে। ইকুয়েটেড হওয়া মানে এটাও এখানে আই লিখতে হবে, মি লিখলে চলবে না। বুঝতে পেরেছো? ঠিক তেমনি I am as tall as him, তুমি যদি এটা পড়ে থাকো, এটাও ভুল। কেন ভুল? একই লজিকে। এটা যদি এখানে সাবজেক্টিভ কেস হয়ে থাকে, তাহলে এর সঙ্গে যে সেকেন্ড সাবজেক্টটা রেখেছো সেটাকে ইকুয়েট করতে হবে। ইকুয়েট করা মানে হচ্ছে তোমার এখানে হি লিখতে হবে। বুঝতে পেরেছো কথাটা আমার?
অধিকাংশ ক্ষেত্রেই এই জায়গাটা আমাদের মিস ডায়াগনোসিস হয় আর কি। তো মাথায় রাখবে যে হি ইজ বেটার দেন আই। মি কোনোভাবেই করবে না কিন্তু, কোনো শর্তেই নয়। আচ্ছা, এটা একই জিনিস হয় পজিটিভ ফর্মস এর ক্ষেত্রেও। হ্যাঁ, পজিটিভ কেসের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়। এরকম একটা সেন্টেন্স যদি দেখো পরীক্ষার সময়, মাই শার্ট ইজ মোর এক্সপেন্সিভ দেন ইউ। এটা কি আমি ঠিক লিখলাম বলো তো? ইয়োর হবে, না, প্রোনাউন হবে, yours ইয়ার্স হবে। হ্যাঁ ইয়োর, হ্যাঁ হ্যাঁ, কারণ পরে তো কোনো আর নাউন নেই, তা নাউন না থাকলে অ্যাডিটিভ করতে পারবে না, পজিটিভ প্রোনাউন করতে হবে। মোট কথা তুমি এখানে দেখো একটা পজিটিভ কেস লিখেছো। মাই আছে যেহেতু এটা পজিটিভ। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এখানে পজিটিভ কেস ইউজ করেছো, তাহলে মাথায় রাখবে এখানেও তোমাকে পজিটিভ কেস ইউজ করতে হবে। ইয়োরস হবে তো। হ্যাঁ, আমার জামার সাথে তোমার মামার কম্প্যারিজন হতে পারে না। তার মানে পৃথিবীতে যাবতীয় কম্প্যারিজন সবসময় সমান সমানই হতে হবে। দুটো অসম জিনিসকে তুমি কম্পেয়ার করলে কেউই জিতবে না, কেউই হারবে না, রাদার সেই কম্প্যারিজনটাই ইনভ্যালিড।